আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদেরকে চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলের আয়োজনে। এটি পাওয়ার্ড বাই স্বপ্ন। আমরা আসলে এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বাংলাদেশে, যেখানে একটি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের পর নতুন সরকার আজ শপথ নিতে যাচ্ছে। সকালে যারা সংসদ সদস্য রয়েছেন তারা শপথ নেবেন এবং বিকেলে বা সন্ধ্যার দিকেই মন্ত্রিপরিষদ তারাও শপথ নিয়ে ফেলবেন। অর্থাৎ একটি নতুন বাংলাদেশের কথা যে আমরা 5ই আগস্টের পর থেকে বলে আসছি, তার একটা নতুন সূচনা হতে যাচ্ছে। এবং এই সরকারকে নিয়ে বা এই সময়কে নিয়ে আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন, এবং এটা আসলে কিভাবে হতে যাচ্ছে সেই নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি, রাজনৈতিক পরিমণ্ডল মোটামুটি সাহায্য সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনাই আমরা দেখছি। এই সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে 4 জন অতিথি আজকে রয়েছেন যারা কথা বলবেন এই বিষয়ে, নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনা। আমি একটু অতিথিদের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। তার আগে বলি, আপনাদের সাথে রয়েছে আমি দীপ্তি চৌধুরী, আর আমার সাথে রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। স্বাগতম আপনাকে। আমাদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং জুলাই অ্যাক্টিভিস্ট মেজর মোহাম্মদ জামাল হায়দার। স্বাগতম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছেন রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ। স্বাগতম আপনাকে। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। যারকে পরিচয় করালাম শেষে তাকে দিয়ে শুরু করতে চাই আমি। স্যার, একটুখানি বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা পররাষ্ট্রনীতিতে অনেক ধরনের টালমাটাল অবস্থা দেখেছি। মানে একটু পরিবর্তন, টালমাটাল বলবো না ঠিক, আগে যে যার সাথে ভালো সম্পর্ক ছিল তার সাথে একটু খারাপ সম্পর্ক, আগে যার সাথে খারাপ ছিল তার সাথে ভালো সম্পর্ক, এরকম অনেক কিছু ছিল। এই নতুন সরকারের সময় কি এরকম আরও পরিবর্তনের আশঙ্কা দেখতে পাচ্ছেন, বা এই শপথ গ্রহণের অনুষ্ঠানে কোন কোন রাষ্ট্র থেকে প্রতিনিধিরা আসছেন সেটা আসলে কি বার্তা বহন করছে একটু আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে একটি আধুনিক রাষ্ট্র পরিচালনা। আসলে আমরা জানি যে আধুনিক রাষ্ট্র পরিচালনায় পররাষ্ট্রনীতি খুব গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে গত 2 দশক ধরে আমরা বিশ্বে যে সমস্ত পরিবর্তন দেখতে পাচ্ছি, আমরা সেই যেমন ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কারণে আমরা দেখতে পাচ্ছি যে পররাষ্ট্রনীতির জায়গা থেকে আপনার ইউরোপের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কও কিন্তু একটা টানাপোড়েন চলছে। আবার ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ টানাপোড়েন ছিল, এখন কিছুটা গ্লোবালি আমরা একটা আনসেটলিং, একটা খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে আমরা আছি। তো এর মধ্যে আমরা এখানে আপনি যেটা বললেন যে নতুন সরকার দায়িত্ব নিচ্ছে, এবং স্বাভাবিকভাবেই পররাষ্ট্রনীতির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জায়গা থেকে যদি বলি, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার ভারত এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনটার বাইরে অন্য যে ঘটনাগুলো সেগুলো কিন্তু অনেকটা কনসিস্টেন্সি আছে। তো এখন আমরা যেটা দেখছি, আমার মনে হয় যে যেহেতু একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিচ্ছে, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের যে স্বার্থ আছে, বাংলাদেশের যে জাতীয় স্বার্থ আছে, এবং বর্তমান যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কগুলোকে নতুন করে ঢেলে সাজানোর বিষয় আছে। এবং সেই ক্ষেত্রে আমরা এই যে শপথের যে বিষয়টি আজকে ঘটবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে সার্কের যে স্পিরিটটা, যে আঞ্চলিক সহযোগিতার স্পিরিট, যেটা একসময় বাংলাদেশ এটার প্রবক্তা ছিল, এবং সেটি এখন অতটা শক্তিশালী না হলেও এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, তার মানে আপনার এবং সেখানে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ভারতের যে স্পিকার উনি আসবেন, তারপরে পাকিস্তান থেকে আসবে, এবং আপনার শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো, তার বাইরে চীন আছে, সৌদি আরব, এবং এরকম 12-13টি রাষ্ট্রের থেকে প্রতিনিধিরা আসবে। আচ্ছা, আমাকে একটু বলেন যে বিগত সময়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের থেকে এবার এটা কি আলাদা, নাকি আসলে একই ধারা বহন করে চলছে? অবশ্যই আলাদা, কারণ এই সরকারের যে ম্যান্ডেট, একটা ফুল টেনিউর এবং একটা নির্বাচিত সরকার, এবং এই সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমাদের যে উন্নয়ন অংশীদার আছে, যারা আমার বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে ভূ রাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে, তাদের নজর বাংলাদেশের প্রতি আরও অনেক বেড়েছে, এবং তারা বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে
এই অঞ্চলের যে বে অফ বেঙ্গল জায়গা থেকে বা দক্ষিণ এশিয়ার জায়গা থেকে অথবা একটা গ্রেটার ইন্দো প্যাসিফিক রিজিয়নে বাংলাদেশের যে অবস্থান এই সব কিছু বিবেচনা করে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার চেষ্টা করে বাংলাদেশও সেইটিকে কাজে থ্যাংক ইউ লাগানোর স্যার, চেষ্টা আবার করবে। আপনার কাছে নিশ্চয়ই আসবো। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ আপনার কাছে শুনতে চাই। এই নির্বাচনের কথা যখনই আসে, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার কথা, তখনই আসলে সেনাবাহিনীর ভূমিকার কথা বারবারই আসছিল এবং 5ই আগস্টের পর থেকেই তো তারা আসলে মাঠে রয়েছেন, যেটা তাদের স্বাভাবিক কর্মকাণ্ড না, এবং এই নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনাবাহিনীকে একটা বড় কৃতিত্ব আসলে দিতেই হয়। একটুখানি বলবেন যে সেনাবাহিনীর ভূমিকাটা কী ছিল এবং এই সরকার শপথ গ্রহণের পরে তাদেরকে আর মাঠে থাকার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা, বা কখন তারা আবার ফিরে যেতে পারেন তাদের যে রেগুলার কাজ সেই জায়গায় একটুখানি বলেন। ধন্যবাদ। সেনাবাহিনীর ভূমিকা অ্যাকচুয়ালি 5ই আগস্টের পর থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত পুরো সময়টাই আমি খুব ইতিবাচক দৃষ্টিতে দেখি। অনেকের অনেক ধরনের উৎকণ্ঠা কাজ করছিল, আমাদের ভিতরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র তত্ত্ব চালু ছিল। অনেকেই ভেবেছে বিভিন্ন সময় যে সেনাবাহিনী এই যে দেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এর মধ্যে থেকে আবার সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণ করার একটা অপচেষ্টা করে কি করে না, এই ধরনের অনেক আশঙ্কাও ছিল। বা শুরু থেকে আমি ব্যাপারটাতে আমি কনফিডেন্ট ছিলাম। যেহেতু নিজে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে আমি আমাদের সেনাবাহিনীর অফিসার্স অ্যান্ড মেন যারা আছে, সৈনিক এবং অফিসার যারা আছে, তাদের মনস্তত্ত্ব সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণা আছে। শুরু থেকে আমি এই ব্যাপারটাতে পুরোপুরি আশাবাদী ছিলাম। বরঞ্চ আমার একটা আশঙ্কার জায়গা ছিল যে 5ই আগস্টের পর সেনাবাহিনীর ভূমিকার ব্যাপারে যে একটা পর্বত প্রমাণ প্রত্যাশা সবার কাছে আছে, এই প্রত্যাশাটা সেনাবাহিনী কতটুকু মিট করতে পারবে, এই ব্যাপারটাতে একটা সংশয় থাকেই। কারণ এটা তো টিপিক্যালি একটা সেনাবাহিনীর রোল না আসলে। এবং অনেক রাজনৈতিক পক্ষ কিন্তু এটা সমালোচনাও করেছেন নানা সময়ে। এখন যে কাজটার জন্য তারা ট্রেইন না, এমন একটা কাজে তাদেরকে দেওয়া হয়েছে, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারটা আসলে টিপিক্যালি এটা আমাদের প্রফেশনের সঙ্গে যায় না। তারপরে এই কাজটা আমাদের করতে হয়েছে। আমাদেরকে একসময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। সেখানেও আমাদের একটা শঙ্কার বিষয় ছিল যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা পেলেই তো হবে না, এর যে আইন কানুনের যে ব্যাপারগুলো আছে এগুলোর ব্যাখ্যাটা যেরকম আছে, এই ব্যাপারটা তো ডেফিনেটলি আবার জনমনেও শঙ্কা ছিল যে তারা এটার অপব্যবহার হয় কিনা কোনোভাবে। হ্যাঁ, তো আমরা দেখতে পেলাম যে সবার সব ধরনের আশঙ্কাকে অমূলক প্রমাণ করে দিয়ে সেনাবাহিনী খুব সুন্দরভাবেই তাদের দায়িত্বটা পালন করেছে। লাস্টলি একটা লাস্ট আশঙ্কা ছিল যে নিরপেক্ষতা আর হচ্ছে নিষ্ক্রিয়তা, যে নিরপেক্ষতার নামে সেনাবাহিনী নিষ্ক্রিয় একটা রোল প্লে করে কিনা। কারণ নিষ্ক্রিয়তা তো সবচেয়ে সেফ মেথড, যে আমি একেবারে নিষ্ক্রিয় থাকলাম যাতে যা কিছু কেউ যাতে আমাকে দোষারোপ করতে না পারে। কিন্তু আমরা যেটা ভাবছিলাম অনেকেই, যে নিষ্ক্রিয়তা মানে হচ্ছে যে যারা পাওয়ারফুল যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে একটা ফ্রি রাইড দেওয়া। আমি এই পাওয়ারফুল বলতে বোঝাচ্ছি মাঠ পর্যায়ে যারা পেশি শক্তি প্রদর্শন করে আর কি, সেটা যে কোনো পক্ষেরই হতে পারে। তো এই জায়গাটাতে একটা আশঙ্কা ছিল, সেটাও আমরা দেখলাম পুরো নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়ার পুরো সময়টাতে সেনাবাহিনী একটা আউটস্ট্যান্ডিং রোল প্লে করেছে। তারা কোনো রাজনৈতিক পরিচয়ে ব্যাপারে কোনো রকমের তারা ভেদাভেদ করেনি। যেখানেই তারা দেখেছে কোনো একটা সমস্যা বা একটা দেখা যাচ্ছে, তারা ওখানে ইন্টারফেয়ার করেছে এবং তার পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। প্রশ্ন ছিল যে শপথ গ্রহণের পরে আসলে তাদের মাঠে থাকার প্রয়োজনীয়তা আছে কিনা। শপথ গ্রহণের পরে মাঠে থাকার প্রয়োজন আছে কিনা, এটা আসলে সেনাবাহিনী বা সেনাবাহিনী প্রধানের চাইতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তারা বর্তমান অবস্থাটাকে কিভাবে দেখেন, তারা কি ওয়েদার দে থিঙ্ক যে সিচুয়েশন ইজ কোয়াইট অ্যান্ড স্টেবল এনাফ যে এখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে, এই সিদ্ধান্তটা তাদেরকে নিতে হবে। বাট আমি সেনাবাহিনীর দৃষ্টিকোণ থেকে মনে করি যে তাদের এখন ফিরে যাওয়াটাই উচিত। অনেক ধন্যবাদ। আমি একটু মিজানুর রহমান আপনার কাছে যেতে চাইছি। এখনো পর্যন্ত মানে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস দেখলে আমার মনে হয় এই প্রথম যিনি বিজয়ী হয়েছেন সেই দলের প্রধান বিপক্ষ দলের প্রধানদের বাসায় গেছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এরকম আর হয়েছে কিনা আমি জানি না বাংলাদেশের ইতিহাসে। সো এইটা তো আমাদের একটা পজিটিভ ভাইব দিচ্ছে এবং তারা বলেছেন তারা একই সাথে নির্যাতিত হয়েছেন এবং একই সাথে তারা দেশ গড়ার কাজে অংশ নেবেন। সো এই ব্যাপারটিকে কেমন করে দেখছেন যে সত্যিকার অর্থেই যারা বিরোধী দল হিসেবে সংসদে থাকবেন তাদেরকে একসাথে নিয়ে কাজ করার ফিল্ডটাকে বাংলাদেশে থাকবে কিনা, এর মধ্যে আবার ছায়া মন্ত্রী পরিষদ করারও একটা ব্যাপার এসেছে, এই পুরো ব্যাপারটিকে কেমন দেখছেন রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক এবং চ্যানেলের দর্শক শ্রোতাকে। দেখুন, যে কথাটা বললেন যে আমাদের দেশে সরকারি দল এবং বিরোধী দল স্বাধীনতার পর থেকে পর্যন্ত একটি বৈরী মনোভাব নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় থেকেছে, যার ফলে আমাদের এখানে গণতন্ত্র কখনোই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
তো এটা একটি আশার আলো যে আমাদের এখানে যিনি সরকার গঠন করতে যাচ্ছেন এবং 2/3 আসন পেয়েছেন, তিনি প্রথমেই ছুটে গিয়েছেন যারা বিরোধী দলে যাচ্ছেন এবং তাদের পরে যারা আসন পেয়েছেন তাদের কাছে। এটা আমাদের এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা একটা ইতিবাচক দৃষ্টান্ত, এটা শুরু হয়েছে। আরেকটা কথা যদি আমি বলি, যেটা আপনার কথাও বলেছেন, যে আমরা কিন্তু এই 17 বছর ধরে একসাথেই দীর্ঘ সময় আন্দোলন হয়েছে, এর আগেও হয়েছে। আপনি দেখেন বিএনপির সাথে জামাত যুগপৎ আন্দোলন করেছে এবং তারা বিএনপির সাথে সরকারেও ছিল। কিন্তু এই 15 বছর পরে আওয়ামী লীগ সরকারের মানে তাদের উৎখাতের পরে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে একটি রাজনৈতিকভাবে আমরা যে আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট দেখেছি, এরপরে এই নির্বাচনকে কেন্দ্র করে এই দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছিল, অনৈক্য তৈরি হয়েছিল। যেই ক্ষেত্রে আমি এই চ্যানেলাইতেও বিভিন্ন সময় এসে বলেছি যে এটা কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে না, কারণ আমরা কিন্তু এই 54 বছরেও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র না থাকার কারণে আমাদের এখানে আইনের শাসন থাকে নাই, সরকারের জবাবদিহিতা জনগণের কাছে ছিল না। আমাদের সংবিধানে বলা হচ্ছে রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ, কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা এই জন্যে নেই যে সে তো তার ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্রের মালিক কে হবে, মানে শাসন কে করবে, এই শাসন ক্ষমতা আনার জন্য জনগণের যে ভূমিকা তারা তা রাখতে পারে নাই প্রতিটি নির্বাচনে। তো এইবারের যে নির্বাচন ব্যবস্থা, সেখানে মনে করি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তারা তাদের মালিকানায় যাওয়ার যে একটা প্রথম ধাপ, সেটা তারা প্রতিষ্ঠা করেছে। এখন দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে সরকারে যাওয়ার সময় বা যাওয়ার আগে আমাদের বিএনপির প্রধান জনাব তারেক রহমান যে দৃষ্টান্ত স্থাপন করলেন, সরকারে যাওয়ার পরেও বিরোধী দলের যে মতামত বা তাদের যে পরামর্শ এবং সংসদে গঠনমূলক আলোচনা এবং পরামর্শ দেওয়ার যে নজির মানে ইতিপূর্বে ছিল না, এটা যাতে তারা দৃষ্টান্ত স্থাপন করে। এই দাবিটি আপনি রাখলেন আজকের আয়োজনে। মেজর মোহাম্মদ জামাল হায়দার, আপনার কাছে আসি। আপনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, কিন্তু নিজেকে জুলাই অ্যাক্টিভিস্ট এই পরিচয়ও পরিচিত করতে আপনি পছন্দ করেন। এই সরকার তো মানে জুলাই মুভমেন্টের পরবর্তী আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই আসলে গঠিত হয়েছে। সো এই জায়গায় আপনি কি বলবেন একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, বা আপনারা রাজপথে ছিলেন, যে এই সরকার পরিচালনার জায়গায় কোন কোন জিনিস অনেক বেশি নতুন করে গুরুত্ব পাওয়ার, অগ্রাধিকার পাওয়ার দাবি রাখে? ধন্যবাদ। জুলাই একটা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে শুরু করেছিল 5 তারিখে। আসলে এটা তো ধাবমান আন্দোলন ছিল, ধাবমান আন্দোলন, এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা শক্তি যেটাকে পছন্দ করা হচ্ছিল না, যেটা সার্বভৌমের বিরুদ্ধে কাজ করছিল, সেটা উৎখাত হয়েছে। পরবর্তীতে আমাদের বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রথমে 3টা আকাঙ্ক্ষা ছিল, যারা ফ্যাসিস্ট ছিল তাদের বিচার, সংস্কার এবং নির্বাচন। যাই হোক, আমরা নির্বাচনের শেষে এসে দাঁড়িয়েছি, নির্বাচিত হয়েছে একটা দল। এখন আকাঙ্ক্ষাটা যেরকম হবে, সবাই বলছিল যে আকাঙ্ক্ষাগুলো আসলে আমাদের দেয়ালে লেখা আছে, গ্রাফিতিতে কিন্তু লেখা আছে। নতুন প্রজন্ম যে আকাঙ্ক্ষা করে সেটা গ্রাফিতিতে লেখা আছে। আর নির্বাচন উত্তর আকাঙ্ক্ষা যেরকম হয় একটা গরিব দেশে, সেটা আমরা 2001 সালে আমার একটা কথা মনে পড়ে, একজন জাস্ট সাধারণ একজন মানুষ বলছিলেন যে এই দেশে আমি আসলে সুশাসনটাই চাই, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, আমি গরিব হিসেবে আমার ভাগ্য আমাকে অনেক টাকা সরকার দেবে এটা আমি আশা করি না, আমি আমারটাই করে খাবো। তো ওইটাকে আমি এটা আমার সাথেই একজন বলেছেন। হ্যাঁ, তো এটা খুব স্বাভাবিক। এখন আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে আমরা পরিবর্তন চাই, কারণ হচ্ছে আমার কাছে এই গণতন্ত্র বা বাংলাদেশের বিষয়টা হচ্ছে এরকম 5টা বনরুটি 7 জন মানুষ এখানে যিনি নির্বাচিত হবেন, তিনি অভুক্ত থাকলেই শুধুমাত্র মেজরিটি মানুষ মানে ভালো থাকবে, মানে আন্দোলন করবে না। এখন আকাঙ্ক্ষাটার জায়গায় এরকম হবে যে আগের যে ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল সেটা মানুষ চাচ্ছে না। সেই চাওয়াটা চেঞ্জ করতে হলে আমাদের বিপ্লব দরকার। যেমন রাষ্ট্র কাঠামোতে, রাষ্ট্রযন্ত্রে যারা কাজ করেন তাদের মধ্যে যেই ধরনের দুর্নীতি থেকে শুরু করে সব কিছু আছে, সেগুলো একটা সমস্যা। আমাদের বড় প্রবলেম ছিল একটা প্রতিবেশী, আগ্রাসী প্রতিবেশী। তিনি যেটা করেন যে আমাদের আধিপত্য একটা করার চেষ্টা করেন, এটা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই। জুলাইয়ের অত্যন্ত বড় জায়গা হচ্ছে এটা, কারণ হচ্ছে এটা। আর হচ্ছে সুশাসন খুবই বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সামনে, এবং এই আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে না পারলে আসলে কোনোভাবেই জুলাই বাস্তবায়িত হবে না। বিশেষ করে আপনি যাই লেখা দেখবেন, এই সারা বাংলাদেশে প্রচুর লেখা বাচ্চাদের এবং জুলাই অ্যাক্টিভিস্টদের, এবং সেখানে
মূল কথা হচ্ছে একটা সুশাসনের জায়গায় আমাদের পৌঁছাইতে হবে। থ্যাংক ইউ। আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ আপনার কাছে জানতে চাচ্ছি যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটা তো আমাদের বিগত সময়ে ভীষণ আলোচিত একটা বিষয় ছিল, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন আসলে ওই স্ট্যান্ডার্ড মান পর্যন্ত যাওয়া যাচ্ছে না সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এই সরকার, এবং অনেকেই বলেছেন যে নির্বাচিত সরকার আসলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আপনার কি মনে হয় আসলে এই সরকার শপথ নেওয়ার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে তাদের আসলে কি কি করা উচিত, তারা বা কি কি চ্যালেঞ্জ ফেস করবে এটাও বলতে পারেন? নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যাবে বা সরকার কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে সেটা বোঝার আগে আমাদেরকে নিরাপত্তা, একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি করে কারা, বা আমার ইনসিকিউরিটির সোর্সগুলো কী কী, উৎসগুলো কী কী, এটাকে আইডেন্টিফাই করা খুব প্রয়োজন। ইন জেনারেল আমি যেটা দেখেছি, আপনারা স্পেশালি এই ধরনের টক শোতে আপনারা যখনই কোনো সামরিক কর্মকর্তাকে পান, আপনারা স্বভাবতই নিরাপত্তা নিয়ে তাদেরকে প্রশ্ন করা শুরু করেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই নিরাপত্তাটা শুধুমাত্র সামরিক নিরাপত্তা না, বা আমরা No, of যেটাকে course না। ফিজিক্যাল সিকিউরিটি বলতে যেটা বুঝি শুধু সেটা না। নিরাপত্তা কিন্তু একটা ব্যাপক একটা ডোমেইন। এর ভিতরে আমি বলবো বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার অর্থনৈতিক নিরাপত্তা। আমি মনে করি একটা দেশের অর্থনীতি যদি সচল থাকে, প্রতিটা মানুষ যদি খেয়ে পরে ঠিক মতন বাঁচতে পারে, তার হেলথ সিকিউরিটি যদি এনশিওর করা হয়, তাহলে তার কী কারণ থাকতে পারে যে সে একটা অনিরাপদ পরিস্থিতির দিকে যাবে? সে কেন রাস্তায় কোনো সন্ত্রাস কিংবা সহিংসতার আশ্রয় নেবে যদি সে নিজে খেয়ে পড়ে ভালো থাকে? তো আমি মনে করি সেদিক থেকে আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে চাই, সুষ্ঠু বা একটা স্ট্যাবল সিচুয়েশন মেনটেন করতে চাই, তাহলে কোনো মানুষ যাতে অনিরাপদ বোধ না করে, এবং সেটা হতে হবে তার অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে প্রথমেই। ফিজিক্যাল সিকিউরিটি কিন্তু ওখান থেকে আসে। তার জবের নিরাপত্তা, যেটা আমার সমালোচক একটু আগেই বললেন, যে তারা খুব বেশি কিছু চায় না। সে চায় না যে আপনি এসে তার মুখে খাবার তুলে দিবেন। সে চায় সে যাতে নিজেই কাজ করে খেতে পারে, তাকে ওরকম একটা এনাবলিং এনভায়রনমেন্ট, তার জন্য ওরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া হোক, যেখানে আমি কাজ করতে গেলে প্রতিটা কাজের জন্য আমাকে কাউকে কমিশন দিতে হবে না। আমি কোনো ব্যবসা চালাতে গেলে আমাকে এখান থেকে কাউকে কমিশন দিতে হবে কিন্তু না। তার পাশাপাশিও দেখেন যে একটা বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল থানা থেকে, সেই অস্ত্রগুলো উদ্ধার করার তেমন কোনো আপডেট আমরা পাইনি। এবং একটা শক্তি তো এখনো পর্যন্ত পতিত শক্তি, যারা দেশের বাইরে আছেন, দেশের ভেতরেও আছেন, এবং তারা নানা সময় নানা ধরনের মাথাচাড়া দিয়ে উঠতেও চান, সেটাও তো একটা হুমকি। কি মনে করেন? অবশ্যই। কিন্তু তাহলে একটা প্রশ্ন আমি আপনাকে পাল্টা প্রশ্নটা করতে চাই, যে এতগুলো অস্ত্র বাইরে আছে বলে আমরা জানি, তো এই অস্ত্রগুলো ব্যবহার হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ তো ছিল নির্বাচনকালীন সময়। এই ভয়টাও তো আমাদের এই ভয়টা ছিল। কিন্তু পুরো নির্বাচনের সময় অনেকেই বলেছেন যে এটা হতে যাচ্ছে শতাব্দীর সহিংসতম নির্বাচন, এরকম অনেকেই আশঙ্কা করেছেন। কিন্তু সেটা it was the safest, বলা যায়। সেফেস্ট। তার মানে হচ্ছে অস্ত্র শুধুমাত্র বাইরে থাকলেই কিন্তু সিচুয়েশন অনিরাপদ হয় না। আপনার টোটাল সিস্টেম ম্যানেজমেন্ট, আমি কিভাবে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করবো। ইটস নট দি পার্সন অর এ পার্টিকুলার ওয়েপন, যে আমার কোন অস্ত্রটা বাইরে চলে গেল, কেন সেটা ফিরে আসছে না, আদৌ সেই অস্ত্রগুলো অ্যাক্টিভ কিনা। সেগুলো দেশের ভিতরে থাকলেও একটা অস্ত্র তো থাকা মানেই না যে দ্যাট ক্রিয়েটস এ থ্রেট। তাহলে আমরা নির্বাচনের সময় সেই সহিংসতাটা দেখতে পেতাম। কিন্তু প্রবাবলি এই যাবৎকালে এইটা একমাত্র নির্বাচন যেখানে আমরা ওই ধরনের প্রাণনাশী সহিংসতা অ্যাটলিস্ট ভোট গ্রহণের সময় বা ভোট কাউন্টিংয়ের সময় দেখতে পাইনি। পরবর্তীতে দুই একটা ঘটনার কথা শোনা যায় বিভিন্ন জায়গাতে, নির্বাচন উত্তর ভায়োলেন্স যেটাকে বলা হয়, নির্বাচনের সময় সেটা দেখতে পাইনি। কাজেই কিছু অস্ত্র বাইরে আছে, সেগুলো এখনও কেন উদ্ধার হলো না, এটা নিয়ে আমাদের যতটুকু না চিন্তিত হওয়া উচিত, তার চেয়ে অনেক বেশি চিন্তিত হওয়া উচিত আমরা সিস্টেমটাকে কীভাবে রিবিল্ড করব। যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, যে আমাদের যে পুলিশ বাহিনী টোটালি ইনএফেক্টিভ হয়েছিল, যাদেরকে প্রক্সি দিতে হয়েছে সেনাবাহিনীকে। আজ সেনাবাহিনী, আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন, তারা যখন ব্যারাকে ফিরে যাবে, ওই ভয়েডটা কি অলরেডি ফিল আপ হয়েছে? কারা করেছে ভয়েডটাকে ফিল আপ করেছে? আমি নতুন করে সিস্টেমটাকে কিভাবে রিবিল্ড করব? দিস আর দি কোয়েশ্চেনস উই নিড টু আস্ক। থ্যাংক ইউ এটা এই প্রশ্নটা ওঠানোর জন্য। ডক্টর দেলোয়ার হোসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের ভাবমূর্তি আমরা বিশ্বের বুকে যদি ভালো করতে চাই, পররাষ্ট্র নীতি আমাদের আসলে কেমন হওয়া উচিত? যদি আমরা আমাদের সমস্ত আশেপাশের রাষ্ট্রের সাথে, আমরা তো নিশ্চয়ই চাই না, আমাদের সংবিধানেই আছে যে কারোর সাথেই মানে শত্রুতা না, সকলের সাথে বন্ধুত্ব। তো সেই জায়গায় আমাদের আসলে কোন কোন স্টেপ নেওয়া দরকার মনে করেন? জি, শুধু সংবিধান না, আপনি যদি এবারে নির্বাচনে যে দলগুলো বা যে জোটগুলো অংশগ্রহণ করেছে তাদের বা দলীয়ভাবে যদি আপনি বিএনপি বা জামাতে ইসলাম কিংবা তাদের ইশতেহারগুলো দেখেন, সেখানে কিন্তু একটা খুব মানে এই পররাষ্ট্রনীতির জায়গা থেকে সুসম্পর্কের কথা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাই বলেছে। কিন্তু সেখানে হয়তো পার্থক্য আছে। যেমন আমি বিএনপির যে ম্যানিফেস্টো, এটা আমি সেখানে দেখতে পাচ্ছিলাম যে তাদের ম্যানিফেস্টোর পেজ নাম্বার 16, সেখানে লেখা আছে যে
তাদের পররাষ্ট্রনীতির মূল যে যেটা মোটো বা যেটা তারা ফলো করবে স্লোগানের মতো, যে এখানে বলা আছে যে বাংলাদেশ বিফোর অল, অর্থাৎ বাংলাদেশের স্বার্থই সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ। সবার আগে। আর দ্বিতীয় যে কথাটি বলেছি সেটা হচ্ছে ফ্রেন্ড ইয়েস মাস্টার নো। তার মানে কি যে পররাষ্ট্রনীতিতে আপনার প্রভুত্ব বরণ করা হবে না, প্রভুত্বের যে বন্ধুত্ব। ধারণাটা বা আধিপত্যবাদী যে ধারণা, সেটা যদিও মানে আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসেবে এটা আমরা বাস্তবে হয়তো এটার অস্তিত্ব বিলুপ্ত হওয়া খুব খুব ডিফিকাল্ট, কারণ সারা বিশ্বে আমরা যখন বলি পরাশক্তি কিংবা বৃহৎ শক্তি, তখন এক ধরনের ইনফ্লুয়েন্সের বিষয় চলে আসে। কিন্তু চেষ্টা থাকাটা ইম্পর্টেন্ট, যে আপনি একটা দেশের মানে মাথা উঁচু শাসক করে হিসাবে থাকছেন কিনা। যে আপনার মাথা উঁচু করার চেষ্টাটা আছে কিনা, জনগণ সেটা কিন্তু দেখতে চায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের সম্পর্কের যে মূল ভিত্তি যে কয়েকটা দেশ আছে, যদি আপনি চীনের প্রসঙ্গ আনেন, ভারতের, তারপর যুক্তরাষ্ট্র, পাকিস্তানও এখন ইউরোপিয়ান relevant ইউনিয়ন, হয়েছে। এদের সঙ্গে সম্পর্কটাকে আপনার মানে বাংলাদেশের স্বার্থ এবং সেলফ ডিগনিটি, যেটা আমরা গুরুত্ব দিচ্ছি, যে আমাদের আত্মমর্যাদা বা আমাদের যে মিউচুয়াল যে বেনিফিট, এই বিষয়গুলো যেন নেগোসিয়েশনের মধ্যে, কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকে, এবং সেটা যেই জায়গায় ঘাটতি ছিল সেটা যেন এটা পূরণ করা হয়, এবং যে চুক্তিগুলো আমরা করেছি অথবা ভবিষ্যতে করব সেখানেও যেন জনগণের স্বার্থ স্বার্থটা রক্ষা থাকে, সেটা থ্যাংক খেয়াল ইউ, রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। মিজানুর রহমান, আপনার কাছে রাজনৈতিক পরিস্থিতির কথাই আমি একটু জানতে চাই। আপনি কতটা আশাবাদী আসলে যে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, অস্থিরতা দূর হবে, এবং যে অধিকারের জায়গায়, মত প্রকাশের জায়গায়, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জায়গায় কতটা কি বলবো স্বাধীনতা আসবে বলে আশা করছেন? দেখেন, আমি খুবই আশাবাদী এই কারণে যে আমরা কিন্তু দীর্ঘ 15-16 বছর ধরে একটা সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই জায়গায় আমরা উপনীত হয়েছি। তো এইটার থেকে তো মানুষ শিক্ষা গ্রহণ করবে। আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দল এবং যারা ক্ষমতায় থাকবে, যারা বিরোধী দল থাকবে, এই 15-16 বছর তো আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা তো আর পশ্চাৎপদ হতে চাই না। আর একটা কথা আমি একটু মনে করিয়ে দিই, যে আমাদের এখানে নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গিয়েছিল। এইবার যে ত্রয়োদশ সংশোধনী যেটা ছিল এবং উচ্চ আদালতের রায় এবং তৎপরবর্তী এই যে আমাদের সংস্কার কমিশন যেগুলো করেছে, আমার সুযোগ হয়েছিল গণফোরামের পক্ষ থেকে সংস্কার কমিশনের সঙ্গে কাজ করা। তো সেখানে এই যে মানে নির্বাচনের সময় আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলেছি, যদি 5 বছর পর পর এই সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য কিংবা জনগণের মানে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার যে সুযোগ, সেটা যদি জনগণের হাতে ফিরে যায়, তাহলে কোনো দলই ক্ষমতায় যে একনায়কতন্ত্র কিংবা আইনের শাসন প্রতিষ্ঠিত না করে গণতন্ত্রকে হরণ করে আর কিন্তু ক্ষমতায় টিকে থাকার সেই সুযোগ বাংলাদেশে আর আসবে না। আর একটা বিষয় আপনি নিজেও জানেন এবং আপনি নিজেও রাজপথে ছিলেন, আমি জানি। তো আমরা নিজেও কিন্তু আন্দোলন সংগ্রামে রাজপথে এই 5ই আগস্টের যে অভ্যুত্থানের পূর্ববর্তী সময় ছিলাম। আমরা বিভীষিকাময় পরিস্থিতি দেখেছি, এবং যারা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, একটা সমাজের বিরাট অংশ যারা ভোট দিতে যান নাই, কোনো আন্দোলনে তারা বাসায় থেকেছেন, বের হননি। কিন্তু আপনি কি দেখেছেন যে ক্লাস 5 কিংবা 6-এ পড়া একটা ছেলে সে রাস্তায় বেরিয়ে গেছে যে আমার অগ্রজ যারা তাদেরকে গুলি করে মারছে, এমন রাষ্ট্রে আমি ঘরে থাকতে চাই না। তখন মাও কিন্তু সন্তানের সাথে ঘর থেকে বেরিয়ে গেছে যে আমরা এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই। তো সেই পরিবর্তনটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে। তো সেই জায়গায় আমার যেটুকু বিশ্বাস যে এই যে যারা আজকে সরকারি দল এবং বিরোধী দলে আসছে, তারা কিন্তু এই 15 বছর ধরে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই জায়গায় আসছেন, এবং জনগণের যে পালস তারা কিন্তু তারা বুঝতে পেরেছেন। ফলে পিছনে ফিরে যাওয়ার আর সুযোগ নেই। তার একটা উজ্জ্বল দৃষ্টান্তই যে তারেক রহমান সংখ্যাগরিষ্ঠতা পেয়েও তিনি বিরোধী দলের বাসায় তিনি চলে গিয়েছেন। আর একটা কথা আপনি আমাকে বলেছিলেন যে মন্ত্রী পরিষদের কথা, মন্ত্রিসভার যেটা আপনি যদি খেয়াল করে দেখেন, যুক্তরাজ্যে ওয়েস্টমিনিস্টার যে সংসদীয় পদ্ধতি আছে, অস্ট্রেলিয়া কানাডাতেও আছে। আমাদের এখানে কিন্তু ন্যায়পালের কথা বলা আছে, কিন্তু সংবিধানে থাকলেও ন্যায়পাল কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এইবার যদি এটা করা হয়, তো এখন ছায়ামন্ত্রী সভা যেটা বলছি, তার কাজটা কি ছায়ার মতো সরকারের কর্মকাণ্ড Observation-এর জায়গা। অবজারভেশন করা, শুধু কিন্তু সমালোচনা করা না,
তাদেরকে পরামর্শ দেওয়া এবং জনগণের কাছে সেটা সংসদে যে কার্যকরভাবে তার ভুল ত্রুটি তুলে ধরা এবং বিকল্প প্রস্তাব দেওয়া, এটাই হচ্ছে তার কাজ। এটাই কিন্তু গণতন্ত্রের জন্য একটা সূচনা হবে। লেটস সি কেমন কি হয়। জি। আমি মেজর মোহাম্মদ জামাল হায়দার আপনার কাছে জানতে চাই, মানে তরুণ প্রজন্ম তো একটা বড় রোল প্লে করে, এটা বাংলাদেশের বর্তমান রাজনীতি বলেন বা দেশ গঠনের জায়গায় বলেন। সো সেই জায়গায় তাদেরকে কিভাবে আসলে রাষ্ট্র পরিচালনার জায়গায় বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এই সরকার ইনক্লুড করতে পারে বলে মনে করেন? অবশ্যই ইনক্লুড করতে পারে। আমরা যদি তারেক রহমানের যে প্রোগ্রামগুলো দিয়েছে বা বিএনপির যে ম্যানিফেস্টো দিয়েছে, সেখানে কিন্তু শিক্ষা, প্রগতি এগুলো অনেকবার এসছে এবং যুবশক্তি এবং আমি বলবো যে তাদেরকে দক্ষ করা এবং বিদেশে পাঠানোর উপযোগী করা, এই জায়গাটাতে অনেক বেশি ফোকাস আছে। আপনি যদি দেখেন 31 দফার মধ্যে, তার মানে মানব উন্নয়নে বিএনপি যতগুলো প্রোগ্রাম আছে, জলবায়ু থেকে শুরু করে, তো মানব উন্নয়নের প্রোগ্রামটা অনেক, আমি মনে করি যে অনেক বেশি ফোকাসড। এটা একেবারে ছোট শিক্ষা থেকে, একেবারে ছোট ক্লাসের যে তারা কয়টা ভাষা শিখবে, তারা ক্রিয়া করবে, এই জিনিসগুলো তাতে বোঝা যায় তারা একটা ফিউচার ফোকাসড একটা অ্যাপ্রোচ নিচ্ছে এবং জনশক্তিকে খুবই প্রায়োরিটি দিচ্ছে। আসলে ইতিহাসের বিশেষ একটা মুহূর্তে বাংলাদেশ আসছে। এই যখন গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা দেখা গেছে হিসাব করে যে বাংলাদেশে যে যুবশক্তি, এই যে পার্সেন্টেজটা, এটা অ্যাব্রাপ্টলি বেশি, এবং যেটা এই ঘটনাটা যখনই যে দেশে ঘটেছে, সেই দেশ আসলে এগিয়ে গেছে। এই সময় সঠিক একটা নেতৃত্ব দরকার। আমার মনে হয় যে ভাইবটা বিএনপি দিচ্ছে, সেটা থেকে কিছু আশা পাওয়া যায়। সেটা থেকে আশা পাওয়া যায় এই জন্য বলছি যে তাদের মন্ত্রিসভা থেকে শুরু করে তার ওনার যে উপদেষ্টা, তাদের মধ্যেও কিন্তু সব নতুনত্বের একটা আয়োজন আছে। আমি মনে করি যে জুলাইকে, যে আমি বারবার বলছিলাম যে অভ্যুত্থান থেকে বিপ্লবে এটা নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। কারণ প্রত্যাশা হচ্ছে আমি চেঞ্জ হইতে হবে, আর সেই জায়গাটাতে এই মানুষগুলোকেই চেঞ্জ করতে হবে। যেমন লিডারশিপ, আমরা এতদিন কি ছিল, আমাদের অ্যাডমিনিস্ট্রার একটা অর্ডার আসতো, একজন আমার কাঁধের উপরে নেতা হিসেবে আসতেন, তারপরে তিনি এসিআর লিখবেন, সেই জন্য আমি তাকে সার্ভ করতাম। আমি রাষ্ট্রকে সার্ভ করতাম না, অর্গানাইজেশনকে সার্ভ করতাম না, আমি বেসিক্যালি আমার বসকে সার্ভ করতাম। সো ভ্যালু এডিং লিডারশিপ। তারপরে হচ্ছে আপনি আর একটা খুব দামি জিনিস হচ্ছে, প্রত্যেকটা যন্ত্রের মধ্যে, কার্যকরণের মধ্যে একটা জিনিস থাকে যে সিস্টেম জেনারেটেড ইনএফিসিয়েন্সি। সরকার করতে চায়, রাষ্ট্র করতে চায় বা আকাঙ্ক্ষা করে, কিন্তু কাজগুলো হয় না, ভিতরেই অনেক রোগ থাকে। তো সেই সব জিনিসকে অ্যাড্রেস করতে পারলে বৈপ্লবিক চিন্তা, চেতনা এবং বুদ্ধিভিত্তিক সলিউশনই হচ্ছে আসল জিনিস। এবং তরুণকে ফোকাস করে যেটা দেওয়া আছে, আমার শুধু বলবো যে এবার কিন্তু নতুন জেনারেশন শুধু যে সরকারি দলকে জাজ করবে তা না, আমার মনে হয় বিরোধী দলকে তাদের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেই হবে, তাহলে তো এটা একপাক্ষিক সংসদই হয়ে গেল, যেটা বিরুদ্ধে আমাদের একটা অবস্থান জিনিস ছিল। আছে, আমি বলে নিই, জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে আমি দেখছি যে কিছু চর্চা হচ্ছে যেটা সুস্থ না, যেটা হচ্ছে ছোট একটা ঘটনা ঘটছে, সরাসরি আমি নেতাকে কিন্তু যেভাবে গালমন্দ করছি, জঙ্গলিপনা মনে হচ্ছে আমার কাছে। সেই জায়গাটাতে আমি একজন জুলাই অ্যাক্টিভিস্ট হিসেবে খুবই আহত হচ্ছি, সেটা উচিত হবে না। জি, আমার সময় খুব কম, কিন্তু আমি আপনাদের চারজনের কাছেই যেতে চাই এই প্রশ্নটা নিয়ে, যে এই সরকারের কাছে আপনাদের প্রত্যাশাকে, এখন প্রত্যাশার ঝুলি তো আমাদের অনেক বড়, কিন্তু যদি বলি যে প্রায়োরিটি ওয়াইজ আপনাদের প্রত্যেকের প্রায়োরিটি নিশ্চয়ই আলাদা হবে, একটা করে আকাঙ্ক্ষার কথা জানতে চাইবো। ডক্টর দেলোয়ার হোসেন স্যার, আপনাকে দিই। না, আমার আকাঙ্ক্ষা পররাষ্ট্রনীতির জায়গাতে আমি বলবো যে আমরা একটা বিষয় জানি যে জনগণের স্বার্থ বলে একটা বিষয় আছে, আরেকটা হলো শাসক শ্রেণীর স্বার্থ। পররাষ্ট্রনীতির মধ্যে আপনার যে জনগণের স্বার্থের প্রতিফলনটা ঘটে, শাসক গোষ্ঠীর না। এই যে রেজিম ইন্টারেস্টটা এখানে যদি গুরুত্ব পায়, তখন আমরা অনেক সময় এই আধিপত্যবাদ কিংবা বিভিন্ন ধরনের আনইকুয়াল চুক্তি আমরা করি। তো এই জন্য আমি বলবো যে আমাদের পররাষ্ট্রনীতির ভেতরে আপনার দক্ষ দর কষাকষির জায়গাটা তৈরি করতে হবে এবং পেশাদারিত্বটা প্রতিষ্ঠা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আলী ইউসুফ, আপনার একটা আকাঙ্ক্ষা। আমার একটা আকাঙ্ক্ষা না, আমি সার্বিকভাবে একটা আকাঙ্ক্ষার কথাই বলবো, সেটা হচ্ছে যে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, স্টেটসম্যানশিপ বা রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণ ভিন্ন জিনিস। রাষ্ট্র পরিচালনার জন্য আপনার কিন্তু প্রয়োজন হয় যেটা মেরিটোক্র্যাসি প্রয়োজন হয়, যে কোনো ফিল্ড, আপনি পররাষ্ট্রের কথা বলেন, অর্থের কথা বলেন, নিরাপত্তা, যা কিছুই বলেন না কেন, এই জায়গাটাতে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু পিক, আপনাকে সিলেক্ট করতে হবে এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছে, মেরিটোক্র্যাসিকে গুরুত্ব দিতে হবে, তারা আপনাকে প্রপোজ করবে, তারাই সাজেস্ট করবে অপশন 1, 2, 3, 4 আমাদের পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত, আমরা কি জিও পলিটিক্স থেকে জিও ইকোনমিক্সের দিকে যাব, আমরা কি ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপ বাদ দিয়ে এখন হেজিং ট্যাকটিক্সে যাব, নাকি আমরা
ইস্যু বেসড এনগেজমেন্টে যাবো ইনস্টেড অফ সাবজেক্ট বেসড এনগেজমেন্ট। কোন দেশের সঙ্গে আমি এনগেজ করছি তা না, আমি কোন ইস্যুতে কাকে এনগেজ করছি সেটা আমার দেশের স্বার্থের ভিত্তিতে হবে। সো আমি একটাই রিকোয়েস্ট আমার, যাতে মেরিটোক্রেসিকে গুরুত্ব দেওয়া হয়। পলিটিক্সের জায়গায় থাকুক, কিন্তু এই সমস্ত পলিসি তৈরি করার ব্যাপারে অবশ্যই যাতে আমাদের তারা best quality আমরা কাজে ফিল্ডের লাগাই বেস্ট যাতে। লোকগুলোকে যাতে কাজে লাগানো। লাভলি, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ জামাল হায়দার। জি, আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের সবার আগে দরকার স্থিতি, একটা স্ট্যাবিলিটি, এবং যেটা ন্যাশনাল অ্যাসপিরেশন ড্রাইভ করতে পারে। আমাদের আসলে এই মুহূর্তে 1.5 বছর ধরে বিভিন্ন রঙের ঢঙের কাজ বিভিন্ন ডিনামিক্সে চলেছে। এখন দিস ইজ দি টাইম, আমাকে এখন সেটেল ডাউন করতে হবে। বাবল সেন্টারে যখন আসবে, সবগুলো অর্গ্যানগুলো যখন সেটেল হবে এবং এই এক ধরনের অনিশ্চয়তা থেকে বের হয়ে আসতে পারবে। এবং আরেকটা জিনিস আছে যে আমি সবসময় ভাবছি ও বোধহয় আমার বিরুদ্ধে কিছু করছে, সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারলে, এই যে মাইন্ড গেমিং, এইটার থেকে বের হয়ে এসে আমাদের ন্যাশনাল একটা ইউনিটি আছে, আমাদের সার্বভৌমত্বের বিষয় আছে, সুশাসনের জায়গায় পৌঁছতে পারলে আমার মনে হয় যে খুব বেশি প্রবলেম না। Thank you. আমাদের খুবই ভাইব্রেন্ট মানুষজন, আমাদের নাগরিকরা এত বেশি ভাইব্রেন্ট, এবং এটা শুধুমাত্র স্থিতি এসে গেলে আমরা উন্নতি করব নিশ্চয়ই আশা করি আমরা। মিজানুর রহমান, আপনার কাছে জি, আমাদের একটা প্রত্যাশা যে বিশেষ করে সরকার যেন জনবান্ধব সরকার হয়, এবং তার প্রধান চ্যালেঞ্জটা হবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। বিশেষ করে আমাদের যে অর্থনৈতিক খাত, সেটার মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেই সাথে সরকারের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো যাতে জনবান্ধব হয় এবং সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা। যেমন যদি বলি দুদক, যেমন পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এগুলো আমাদেরকে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে দ্রুত সেখানে সরকারের হাত দেওয়া, এবং সরকার যাতে রাষ্ট্রের সর্বত্র যাতে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা করতে পারে, তাহলে জনবান্ধব একটি সরকার হবে। এটাই আমাদের থ্যাংক ইউ। প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। নিশ্চয়ই আপনাদেরও এরকম অনেক অনেক আকাঙ্ক্ষা রয়েছে, সেই সব কিছু আমরা শুনতে পাচ্ছি না, তবে আস্তে আস্তে নিশ্চয়ই শোনার চেষ্টা করব। এই টেবিল থেকে আপনার কাছ পর্যন্ত কথা যাবে, আপনার কথা এই টেবিলে আসবে। এই জন্যই আমাদের এই আয়োজনগুলো। আপনাদের সাথে আবার দেখা হবে কোনো না কোনো আয়োজনে। চ্যানেল আইর সাথে থাকুন। বিদায়।